আমেরিকা কি বাংলাদেশের উপরে কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে? আমেরিকা নজর রাখছে। আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশে কোনো কোনো ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেবার কথাও ভাবছে, স্যাংশন দেবার কথা ভাবছে। 2024 সালের 5ই আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে যে জঙ্গি অভ্যুত্থান ঘটেছিল, যাকে রেজিম চেঞ্জ বলা হচ্ছে, সেখানে যে জঙ্গিদের সক্রিয় অংশগ্রহণ ছিল সেটি আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এবং তখন কারাগার ভেঙে অনেক জঙ্গি পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে 79 জনকে আজও আর ধরা যায়নি। এই 79 জনের মধ্যে আবার 9 জন ছিল মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। সে 5ই আগস্টের পর থেকেই আমরা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই কলেমা তৈয়ব লেখা আইএসএস এর পতাকার আদলে বিভিন্ন পতাকা বহনকারী জঙ্গি গোষ্ঠীদের দেখেছি। এদের আমরা দেখেছি ধানমন্ডিতে যখন 32 ভাঙা হয়, তখনও আমরা তাদের এই পতাকা সহ দেখেছি। এরা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরা 1 সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এরা মোটরসাইকেল নিয়ে র্যালি করছে। দিনাজপুরের একটা সেতুতে তাদের পতাকা টাঙানো হয়েছে। ভোলার একটা সেতুতে তাদের পতাকা টানানো হয়েছে। যাত্রাবাড়ি ফ্লাইওভারে অনেকগুলো পতাকা তারা টানিয়েছে। পুলিশ সেই পতাকা সরিয়ে দিয়েছে। তারপরে দেখা গেল যে পুলিশ সরানোর পরে আবার সেই পতাকা তারা সেখানে আবার টানিয়েছে। এমনি করে তারা তাদের উপস্থিতি জানান যেভাবে দিচ্ছে, এবং সেই উপস্থিতিটা দিন দিন বাড়ছে। এর আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কেরানীগঞ্জে একটা বাড়িতে মাদ্রাসা, সেখানে বোমা বিস্ফোরণে কয়েকজন আহত হয়, এবং পরে দেখা গেছে সেখানে বোমা বানানোর নানা রকমের কেমিক্যাল রয়েছে। গত ফেব্রুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জে সেই বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয় এবং 2 জন মারা যায়। এই সবাই জঙ্গি তৎপরতার সাথে জড়িত। তো এখন প্রশ্ন উঠেছে যে এত বেশি জঙ্গি তৎপরতা, এবং এটি যখন ভারতের ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে হামাস অপারেট করছে, তখন এটা পুরো ওয়ার্ল্ড মিডিয়ায় কিন্তু নতুন করে দৃষ্টি আকর্ষণ করে। এবং কদিন আগে চিটাগাংয়ের এয়ারফোর্সের একজন ওয়ারেন্ট অফিসার, তাকে পাওয়া যায় টিটিপির ডেরায়। টিটিপি হলো তেহরিকে তালেবান অফ পাকিস্তান, পাকিস্তানের একটা জঙ্গি গোষ্ঠী। তাদের সাথে এই বিমান বাহিনীর কোনো কোনো কর্মকর্তার যোগাযোগ খুঁজে পাওয়া গেছে। এটা খুবই অ্যালার্মিং। বাংলাদেশে 8 কিংবা 9টা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী কিংবা তাদের শাখা এই মুহূর্তে অপারেট করছে, এবং ডক্টর ইউনূস ছিল একজন জঙ্গি বান্ধব সরকার। তার সরকারের আমলে যে গত বছর এপ্রিলে আপনাদের মনে আছে কাশ্মীরের পাহালগাঁয়ে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী একটি হামলা করেছিল, এবং সেখানে অনেকে নিহত হয়েছিল। সেই বোমা হামলার আগের দিন বাংলাদেশের অন্যতম জঙ্গি মুফতি হারুন ইজাহার, যার জঙ্গি কানেকশনটা সবার কাছে মোটামুটি ওয়েল নোন, তার সাথে ডক্টর আসিফ নজরুল মিটিং করেছিল। এই ডক্টর আসিফ নজরুল ইউনূস সরকারের পক্ষ থেকে, এর সাথে আরো 2-1 উপদেষ্টা, এরা মোটামুটি জঙ্গিদের সাথে লিয়াজও মেনটেইন করত। তো আজকে সেটাই আরো ফুলে ফেপে উঠছে। বর্তমান বিএনপি সরকারের অবস্থানটা কি জঙ্গিদের ব্যাপারে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন যে বাংলাদেশে জঙ্গি নেই। আবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ বলছেন বাংলাদেশে জঙ্গি আছে। অর্থাৎ সরকার নিজেই 2 রকম স্ট্যান্ড নিয়েছে। আবার জঙ্গিরা বলছে যে বাংলাদেশে বিএনপি এবং জামাতের রাজনীতি করতে হলে দুটো দলেরই নাকি এই জঙ্গি গোষ্ঠীদের দরকার। এর আগে আমরা 2001 থেকে 2006 পর্যন্ত যখন জামাত বিএনপি জোট সরকার ছিল, তখন কিন্তু তাদের আমলেই বাংলা ভাই, শায়েক আব্দুর রহমান এদের উত্থান দেখেছিল, এবং তাদের নেতৃত্বে এই জেএমবি জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছিল। তো আজকে বাংলাদেশে সেটাই দেখছি, এবং এটা যে বাংলাদেশের আভ্যন্তরীণ একটা সমস্যা সেটা না। এর ফলে দেখা যাচ্ছে যে বিশ্বের ইন্টারেস্ট বেড়েছে। এই যে আমাদের বিভিন্ন
দূতাবাসে রাষ্ট্রদূতরা মিটিং করছে, তাদের মধ্যে অনেকে এই মুহূর্তে গতকাল বলেছিলাম দিল্লি গিয়েছিলেন। এখানে কিন্তু এই বাংলাদেশের জঙ্গি উত্থান একটি এজেন্ডা রয়ে আছে। এর ফলে ইসরায়েল এখানে আগ্রহী হচ্ছে, ভারতের সাথে তারা কি করবে সেটা আমাদের দেখতে হবে। আমেরিকা নজর রাখছে। আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশে কোনো কোনো ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেবার কথাও ভাবছে, স্যাংশন দেবার কথা ভাবছে। এই স্যাংশনটা বিভিন্ন পর্যায়ে হতে পারে, যেমন জঙ্গি অর্থায়নের সাথে সংশ্লিষ্ট কাউকে তারা নিষেধাজ্ঞা দিতে পারে, কারো কারো ভিসার ব্যাপারে নিষেধাজ্ঞা দিতে পারে। তো আমেরিকা এটা ভাবছে। আবার আমেরিকা এই জঙ্গি অভ্যুত্থানকে বা এই জঙ্গিদের উত্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশের কি সর্বনাশ করে সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা আছে। কারণ এমনও হতে পারে এই জঙ্গিদের উস্কিয়ে দিচ্ছে আমেরিকা, এবং তারপরে এই জঙ্গি দমনের নামে তারা তাদের নতুন কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে। এটা পৃথিবীর ইতিহাস যদি আমরা ঘাঁটি এই সমসাময়িক সময়, তাহলে কিন্তু আমেরিকার এই অভ্যাসটা আছে। তারাই তালেবান সৃষ্টি করেছিল, আবার তারাই তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো বাংলাদেশের এই জঙ্গিদের উত্থান খুব সতর্কতার সাথে দেখতে হবে। এবং বিএনপি যেহেতু এই মুহূর্তে দেউলিয়া একটি সরকার, বাংলাদেশের কোনো কিছুর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না। তারা মানে সবাই মিলে যেন চাঁদাবাজি, দুর্নীতি, লুটতরাজ, ধর্ষণ, নির্যাতন এইসবের মধ্যেই আছে। একটা দেশকে যে ভালোভাবে চালানো সেই দক্ষতাও তাদের আছে বলে মনে হয় না, সেদিকে তাদের কোনো আগ্রহ আছে তাও মনে হয় না। সমতলে যখন জঙ্গিদের উত্থান, পাহাড়ে তখন অশান্তি পরিলক্ষিত হচ্ছে। আমাদের কেএনএফ, ইউপিডিএফ এগুলো অনেকদিন ধরে অপারেট করছে। নানা রকমের স্টল মাইন পাওয়া যাচ্ছে এই মিয়ানমার সীমান্তে, ভারত চিটাং হিল ট্রাক্স এইসব সীমান্ত এলাকায়। এর সাথে নতুন করে যোগ হয়েছে খুমি পিপলস ফোর্স, কেপিএফ। এই খুমি পিপলস ফোর্স আবার আরাকান আর্মির প্রতিদ্বন্দ্বী। তারা প্রতিদিন আরাকান আর্মির সাথে গোলাগুলি বিনিময় করছে। তো পাহাড় অশান্ত হয়ে উঠছে। এই পাহাড়কে নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটাও দেখার বিষয়। যে পাহাড় অশান্ত হচ্ছে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর সাথেও আমাদের আশেপাশের দেশগুলো জড়িত। ভারত মার্কিন প্রভাবই কি চীনে তারেক রহমানের বড় বাধা? ক্ষমতায় বসার পর প্রথম বিদেশ সফর হিসেবে কোনো রাষ্ট্রপ্রধান যখন একটি নির্দিষ্ট দেশকে বেছে নেন, তখন ভূ রাজনীতির হিসেব নিকাশ বদলে যায়। বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সেটাই করেছেন। বুধবার থেকে শুক্রবার তার এই চীন সফর কি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে দিতে যাচ্ছে? ভারতের উদ্বেগ বাড়িয়ে বাংলাদেশ কি বেইজিং এর আরো কাছে চলে যাচ্ছে, নাকি ঢাকা খেলছে এক চরম বুদ্ধিমত্তার বাংলাদেশ ফার্স্ট গেম? আজ আমরা পর্দা উন্মোচন করব এমন এক রিপোর্টের, যা সরাসরি বেইজিং এর ক্ষমতার কেন্দ্রস্থল থেকে এসেছে। বন্ধুরা, চীনা কমিউনিস্ট পার্টির পৃষ্ঠপোষকতায় প্রকাশিত বিখ্যাত দৈনিক ট্যাবলেট গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি তাৎপর্যপূর্ণ নিবন্ধ প্রকাশিত হয়েছে গত পরশু 23শে জুন। নিবন্ধটি লিখেছেন চীনের অত্যন্ত প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজের ডিরেক্টর লিউ জং ই। চলুন প্রতিটি লাইন ধরে একদম সহজ ভাষায় বিশ্লেষণ করা যাক বেইজিং এর এই মাস্টার প্ল্যান। লিউ জং ই তার লেখার শুরুতেই উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম কোনো বড় বিদেশ সফর। বাংলাদেশের মিডিয়াগুলো এই সফর নিয়ে ব্যাপক আশাবাদী। বেইজিং এর পূর্বাভাস অনুযায়ী এই সফরে 15টিরও বেশি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে, যার মধ্যে থাকবে মেগা অবকাঠামো এবং বড় শিল্প প্রকল্প। লেখক মনে করিয়ে দিয়েছেন, চীন ও বাংলাদেশ কোনো নতুন বন্ধু নয়। বিগত 50 বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণ সহাবস্থানের 5 নীতি বা 5 প্রিন্সিপালস অফ পিসফুল
কো এক্সিস্টেন্সের উপর ভিত্তি করে এই সম্পর্ক টিকে আছে। 2024 সালে এই সম্পর্ককে উন্নীত করা হয়েছিল কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে। অর্থনৈতিকভাবে চীন গত 15 বছর ধরে টানা বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার। শুধু তাই নয়, চীন বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া 100% পণ্যের শুল্ক সুবিধা, জিরো ট্যারিফ ট্রিটমেন্ট বা শূন্য শুল্ক সুবিধা দিয়েছে। আর অবকাঠামোর কথা তো বলাই বাহুল্য, পদ্মা সেতুর মতো ল্যান্ডমার্ক প্রজেক্ট বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছে, যেখানে চীনের প্রযুক্তিগত বা ইঞ্জিনিয়ারিং ভূমিকা ছিল অনস্বীকার্য। এখন প্রশ্ন আসছে যে সবকিছুই কি মসৃণ? ডিরেক্টর লিউ জং এই কিন্তু তার নিবন্ধে স্পষ্ট কিছু চ্যালেঞ্জের কথা বলেছেন, যা ঢাকার জন্য বেশ চিন্তার খোরাক। প্রথম চ্যালেঞ্জ ভূ রাজনৈতিক প্রতিযোগিতা ও ডেট ট্র্যাপ বা ঋণ ফাঁদের প্রচারণা। চীনা লেখক সরাসরি আঙ্গুল তুলেছে পশ্চিমাদের দিকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। বাংলাদেশে যে মার্কিন প্রভাব আছে, সেই প্রভাবটি চীনের যে এই যে অবাধ বিনিয়োগ, অবাধ বিচরণ, অবাধ অংশগ্রহণ, এখানে একটা বড় বাধা বা ঝুঁকি হতে পারে। তিনি লিখেছেন, কিছু বড় শক্তি বাংলাদেশকে তাদের নিজস্ব এক্সক্লুসিভ নিরাপত্তা ও উন্নয়ন জোটে টানার চেষ্টা করছে, এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং অসম চুক্তি সই করার জন্য চাপ দিচ্ছে। চীন বাংলাদেশ সহযোগিতা নষ্ট করতে তারা ডেট ট্র্যাপ বা ঋণ ফাঁদের মতো বয়ান বা ন্যারেটিভ ছড়াচ্ছে। এখানে পরোক্ষভাবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য সবচেয়ে বড় আগ্রহের জায়গা। লেখক সরাসরি কোনো নাম নেননি, বড় পরাশক্তির কথা বলেছেন পশ্চিমা এবং ভারতকে ইঙ্গিত করেছেন। দ্বিতীয় যে চ্যালেঞ্জটির কথা বলেছেন সেটি হচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন এবং নীতিমালার ধারাবাহিকতা বজায় থাকবে কিনা তা নিয়ে বেইজিং এর মনে এক ধরনের সুপ্ত পর্যবেক্ষণ রয়েছে। তৃতীয় চ্যালেঞ্জের কথা যেটি বলা হয়েছে সেটি হচ্ছে মানসিকতার পার্থক্য ও পশ্চিমা প্রভাব। লেখক আফসোস করে বলেছেন, দক্ষিণ এশিয়ার এলিট বা সুশীল সমাজের একটা বড় অংশ এখনো পশ্চিমা অর্থনৈতিক তত্ত্ব ও শাসন ব্যবস্থার দ্বারা গভীরভাবে প্রভাবিত। তারা চীনের উন্নয়ন মডেল নিয়ে কিছুটা সতর্ক। অনেকে ভয় পান যে চীনের সাথে বেশি মাখামাখি করলে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব আবার অসন্তুষ্ট হবে না তো। তাছাড়া বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতির জন্য যারা শুধু চীনা পণ্যের বন্যাকে দায়ী করেন, লেখক তাদের সমালোচনা করে বলেছেন, সমস্যা চীনের পণ্যে নয়, সমস্যা হলো বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যহীনতা। দর্শক, আপনারাই দেখুন যে বাংলাদেশ কি রপ্তানি করে। 85% গার্মেন্টস পণ্য রপ্তানি করে, আর 15% এই চামড়া, এই হস্তশিল্প, ফলমূল, শাক সবজি ইত্যাদি বিভিন্ন কিছু মিলে আরো 15% রপ্তানি করে। আপনার রপ্তানি বৈচিত্র্য নেই। চীন আপনাকে জিরো ট্যারিফ সুবিধা দিয়েছে, আপনি চীনে কিভাবে রপ্তানি করবেন? আর এই বৈচিত্র্যহীনতার কথাই বলেছেন লেখক। এই চ্যালেঞ্জগুলো কিন্তু পার হওয়া অসম্ভব নয়। চীনা বিশ্লেষক লিউ জং এই বলছেন, এর জন্য প্রয়োজন ক্যান্ডিড ডায়ালগ বা খোলামেলা আলোচনা। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের নীতি নির্ধারকদের সেই রাজনৈতিক সাহস দেখাতে হবে যাতে তারা বাংলাদেশ ফার্স্ট বা আগে বাংলাদেশ নীতিকে প্রাধান্য দিতে পারেন। তারেক রহমানের এই সফরই প্রমাণ করবে ঢাকা বেইজিং এর সাথে কতটা গভীরে যেতে প্রস্তুত। ভবিষ্যতের জন্য চীন 3টি মূল রোডম্যাপ দিয়েছে এই আর্টিকেলে। 1, শিল্পায়ন। চীন এখন বাংলাদেশে শুধু পণ্য বেচতে চায় না, বরং চীনা কোম্পানিগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং বেস বা কলকারখানা স্থাপন করতে চায়। এতে বাংলাদেশের সস্তা শ্রম ব্যবহার করে উচ্চমানের পণ্য তৈরি করে তা বিদেশে রপ্তানি করা যাবে। 2, আঞ্চলিক জোট। গ্লোবাল সাউথ, চীন, দক্ষিণ এশিয়া এক্সপো এবং একটি নতুন ত্রিমুখী মেকানিজম চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপাক্ষিক সহযোগিতা ফোরামের মাধ্যমে বাংলাদেশকে এশিয়ার মূল ইন্ডাস্ট্রিয়াল চেইনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বেইজিং এর।
তিন, শাসন ব্যবস্থার অভিজ্ঞতা বিনিময়। রাজনৈতিক দল, থিঙ্ক ট্যাঙ্ক ও স্থানীয় সরকারের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে বাংলাদেশ যেন নিজস্ব একটি আধুনিকায়নের পথ খুঁজে পায়, চীন সে বিষয়ে সাহায্য করতে চায়। দর্শক, গ্লোবাল টাইমসে প্রকাশিত লিউ জং এর এই লেখা থেকে একটা বিষয় পরিষ্কার, চীন বাংলাদেশকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মনে করে। তারেক রহমানের এই সফর ঢাকার জন্য যেমন অর্থনৈতিকভাবে লাভজনক, তেমনি ভূ রাজনৈতিকভাবে একটি বড় পরীক্ষা। ভারত এই সফরকে কিভাবে দেখবে? ঢাকা কি পারবে দিল্লি এবং বেইজিং এর মধ্যে ভারসাম্য বজায় রাখতে, নাকি বাংলাদেশ ফার্স্ট নীতিতে হেঁটে ঢাকা সম্পূর্ণ নতুন এক এশিয়ান ইকুয়েশন তৈরি করবে, নাকি ভারত এবং পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কারণে চীনে যে প্রাপ্তি বা চীনের সাথে যে কর্মযজ্ঞ হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো ভেস্তে যাবে? তারেক রহমানের এই চীন সফরকে ঘিরে আসলে কি হতে যাচ্ছে সেটি এখন দেখার বিষয়।